আসসালামু আলাইকুম। বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প। আজকে আমরা মডিউল 6 নিয়ে কথা বলবো। মডিউল 6 এর আজকে ২ টি উপবিষয় আছে। সেই ২ টি উপবিষয় নিয়ে কথা বলবো। তো চলুন আজকে আমাদের যে মূল আলোচনা সেখানে চলে যাই। সবাইকে স্বাগত জানাচ্ছি উদ্যোক্তা সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন প্রকল্প আ আজকের আলোচনায়। আজকের আলোচক হিসেবে আমি মোহাম্মদ তারিকুল ইসলাম, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কোর্স কমপ্লিট, পার্ট কোয়ালিফাইড, ITP, ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার, মাস্টার ট্রেনার অফ ILO, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। তো ঠিক আছে, আজকে আমার পরিচয় দিলাম। আজকে যে আমরা আলোচনা করব সেই আলোচনার সার সংক্ষেপ নিয়ে একটু যদি আলোচনা করি, একটু যদি দৃষ্টিপাত করি, তাহলে সে বিষয়ে দেখব প্রশিক্ষণার্থী উদ্যোক্তাগণের জন্য বিনিয়োগের উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয় সকল পদ্ধতি সম্পর্কে ধারণা থাকা অপরিহার্য। এ কারণে প্রশিক্ষণার্থী উদ্যোক্তাদের এ বিষয়ে পাঠদান করা হচ্ছে। এবং ফলাফলটা যদি আমরা একটু লক্ষ্য করি, প্রশিক্ষণার্থী যারা উদ্যোক্তাগণ আছেন বিনিয়োগের উদ্যোগ গ্রহণের জন্য সহায়ক একটা ভূমিকা বা ধারণা অর্জন লাভ করবে। তো আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব সে বিষয়ে কি কি আছে? ঋণ এবং বীমা, আর্থিক ও অন্যান্য প্রণোদনা, এই দুইটা বিষয় আমরা আজকে আলোচনা করব। তো ঋণটা কি সে বিষয়ে একটু যদি আমরা আলোচনা করি, ইংলিশে যাকে বলা হয় LOAN, লোন বা ফাইন্যান্স, যাকে বলা হয় ঋণ। ভবিষ্যতের নির্দিষ্ট সময়ান্তে সুদসহ পরিশোধের অঙ্গীকারে যে অর্থ গ্রহণ করা হয় তাকে ঋণ বলা হয়। ব্যাংক ঋণ, ব্যাংক সমূহ বিভিন্ন মেয়াদে নির্দিষ্ট খাতে জামানতযুক্ত বা জামানতবিহীন যে ঋণ প্রদান করে তাকে ব্যাংক ঋণ বলে। ব্যাংকগুলো তাদের প্রচলিত খাত ছাড়াও বিশেষ কর্মসূচির আওতায়, যেমন নারী উদ্যোক্তা, CMSME, হ্যাঁ, ইত্যাদি ঋণ দিয়ে থাকে। স্বল্প মেয়াদী ঋণ আছে, সাধারণত ১ বছরের মধ্যে পরিশোধযোগ্য ঋণগুলোকে স্বল্প মেয়াদী ঋণ বলা হয়, যেমন সিসি লোন, চলতি পুঁজি, প্লেজ, এটসেট্রা। তারপরে এখন আমরা আরেকটু একটু ধারণা লাভ করি যে ঋণের কিছু ক্রাইটেরিয়া, ওয়ার্কিং ক্যাপিটাল, হ্যাঁ, সিসি লোন, প্লেজ, এই জিনিসগুলা কি? যেখানে পণ্যের রূপান্তর ঘটে, এরূপ কারবারে পরিচালনা ব্যয় মেটানোর জন্য যে ঋণ দেওয়া হয় তাকে চলতি পুঁজি ঋণ বলা হয়। তারপরে সিসি লোন, ব্যবসা পরিচালনার জন্য যে নগদ ঋণ প্রদান করা হয় তাকে সিসি লোন বলা হয়। প্লেজ, প্লেজটা কি? পণ্য বন্ধ রেখে যে ঋণ প্রদান করা হয় তাকে প্লেজ বলা হয়। এখন ঋণের আরো কিছু আমরা বিষয়ে আরো কিছু জানার চেষ্টা করি। মধ্য ও দীর্ঘমেয়াদী লোনটা কি বা ঋণটা কি? ১ বছর হতে ৫ বছর পর্যন্ত সময়কালের ঋণকে মধ্যমেয়াদী এবং ৫ বছরের অধিক সময়ের ঋণকে দীর্ঘমেয়াদী ঋণ বলা হয়। ব্যাংকসমূহ সাধারণত প্রকল্পের এ ঋণ প্রদান করে থাকে। ঋণের ঋণ প্রাপ্তির যোগ্যতা। ঋণ প্রাপ্তির যোগ্যতা মোটামুটি ৪ টা স্টেপস আছে। এছাড়া ঋণ গ্রহীতার যেমন CRG ক্রেডিট রেটিং করা হয়ে থাকে, CBI রিপোর্ট নেওয়া হয়। এরকম যেমন আপনার ১ম এ ক্যারেক্টার, প্রোডাক্ট, ক্যাপাসিটি, ক্যাপাবিলিটি, ক্যাপিটাল, ক্রেডিট উইথনেস, হ্যাঁ? এই বিষয়গুলা লক্ষ্য করা হয়। পারসন, পারপাস, প্রোডাক্ট, প্লেস, প্রফিট, এই বিষয় লক্ষ্য করা হয়। ম্যান, মানি, হ্যাঁ? মর্টালস, মার্কেট ম্যানেজমেন্ট, রেসপন্সিবিলিটি, রিলায়েবিলিটি, রিসোর্স, দেন রিটার্ন। এই জিনিসগুলা কিন্তু এনালাইসিস করে ঋণ প্রাপ্তির আপনি যোগ্যতা অর্জন লাভ করবেন। সবথেকে বড় কথা আমি আবারও বলছি যে সিবিআই রিপোর্টটা নেওয়া হয়, সিআরজি বা ক্রেডিট রেটিংটা নেওয়া হয়। দেন আপনি ঋণ পাবেন কতটুকু সে বিষয়ে জানা হয়। ঋণের জামানত, লোন সিকিউরিটি যেটাকে বলা হয়। পণ্য বা স্থাবর, অস্থাবর সম্পত্তি যেমন ভূমি আছে, ভবন আছে, যন্ত্রপাতি আছে, আমানত আছে, কার্যাদেশ, সরবরাহ, বিল, ইন্স্যুরেন্স পলিসি, হ্যাঁ? যেকোনো প্রকারের সম্পত্তির জামানত নেওয়া হয়ে থাকে। লিয়েন, হাইপোথেশন, প্লেজ, মর্গেজ, অ্যাসাইনমেন্ট, হ্যাঁ? ব্যক্তিগত গ্যারান্টর অর্থাৎ তৃতীয় পক্ষ বা স্পাউস জামানত হিসেবে নেওয়া হয়ে থাকে। বীমাটা কি? বীমা হচ্ছে মানুষের ব্যক্তিগত জীবন ও সম্পদকে ঝুঁকির হাত থেকে যে আর্থিক নিষ্কৃতি বা আর্থিক নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে যে ব্যবস্থা গ্রহণ করা হয় তাকে বীমা বলা হয়। বীমা সাধারণত ২ টা ক্যাটেগরিতে হয়। একটা ব্যবসা প্রতিষ্ঠান, একটা হচ্ছে বীমা প্রতিষ্ঠান। তো আমরা বীমার বিতর্কের ইতিহাস একটু জানি। বীমা ক্রমবিকাশ লাভ করে ১৪০০ সাল থেকে। বীমার অগ্রযাত্রা
শুরু হয় নৌ বীমার মাধ্যমে। হ্যাঁ, তো বীমা যদি বলা হয়, বাংলাদেশে ৬২টি বীমা কোম্পানি রয়েছে। এর মধ্যে ২টি সরকারি, একটা হচ্ছে জীবন বীমা আর একটা হচ্ছে সাধারণ বীমা। আর ৬০টি বেসরকারি, একটি বিদেশি আছে, আমেরিকান লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি আর কি। তো বীমা হ্রাস করার অন্যতম পন্থা হলো বীমা পলিসি গ্রহণ করা। যেমন বীমা পলিসি দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্বয়ংক্রিয় বীমা, একটা ঝুঁকি স্থানান্তর বীমা। স্বয়ংক্রিয় বীমা হচ্ছে যে কোনো প্রতিষ্ঠান ভবিষ্যৎ সম্ভাব্য ক্ষতি মেটানোর লক্ষ্যে যে মুনাফা অংশগ্রহণ পৃথক করে স্বয়ংক্রিয় বীমা চালু করতে পারে তাকে। আবার ঝুঁকি স্থানান্তর বীমা, যেমন ঝুঁকি হ্রাস করার একটি অন্যতম ঝুঁকিপূর্ণ কৌশল হলো বীমা প্রতিষ্ঠানের নিকট ঝুঁকি স্থানান্তর করা, বীমা প্রতিষ্ঠানের প্রিমিয়ামের বিনিময়ের ঝুঁকি বহনের দায়িত্ব নেওয়া, এক্সেট্রা আর কি। তো বীমার প্রকারভেদ দেখি। সাধারণত বীমা তিন ধরনের, একটা হচ্ছে জীবন বীমা, সাধারণ বীমা, অন্যান্য বীমা। জীবন বীমার মধ্যে আছে যেমন আজীবন মেয়াদ, মেয়াদি বীমা, যৌথ বীমা, বার্ষিক বৃত্তি বীমা, পারিবারিক বীমা, স্বাস্থ্য বীমা, ব্যক্তিগত দুর্ঘটনা বীমা, শিক্ষাবৃত্তি বীমা ইত্যাদি। আবার সাধারণ বীমার ক্ষেত্রে আছে নৌ বীমা, অগ্নি বীমা, শস্য বীমা, গবাদি পশু বীমা, দুর্ঘটনা বীমা, মোটরযান বীমা, চর্য বীমা। এবং আরো কিছু অন্যান্য বীমার মধ্যে আছে পুনঃ বীমা, দ্বৈত বীমা, বিশ্বস্ততা বীমা, কর্মচারী বীমা, বেকারত্ব বীমা। তো আর আমরা এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আর্থিক ও অন্যান্য প্রণোদনা। তো দেখা যাক আর্থিক ও অন্যান্য প্রণোদনার মধ্যে কি আছে। আর্থিক ও অন্যান্য প্রণোদনা, আসলে আমরা আগে বুঝতে হবে আর্থিক ও অন্যান্য প্রণোদনা কাকে বলে, সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আর্থিক অর্থনৈতিক কর্মকাণ্ড বা ব্যবসা বাণিজ্যের গতি আনতে, উৎসাহ যোগাতে, ক্ষতি কাটাতে সহায়তা হিসাবে সরকারের তরফ থেকে যে আর্থিক প্যাকেজ বা সুবিধা দেওয়া হয় সেটাই প্রণোদনা, সেটাকেই প্রণোদনা বলা হয়। আর্থিক ও অন্যান্য প্রণোদনা সাধারণত তিন ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে আর্থিক নীতি সহায়তা, দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত সহায়তা বলা হয়ে থাকে। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আর্থিক যে বীমাটা আছে বা আর্থিক যে প্রণোদনা আছে, সেই আর্থিক প্রণোদনা আবার চারটি ভাগে ভাগ করা। ইইএফ, এসইএফ, এসএমই, নারী উদ্যোক্তা লোন। এখন এই বিশেষ আর্থিক সহায়তা, ঋণ প্রদান, সুদ হার কমিয়ে দেওয়া হয়। আর্থিক প্যাকেজ বা বিশেষ কর্মসূচি ঘোষণার মাধ্যমে প্রণোদনাটি প্রদান করা হয়। তো সর্বপ্রথম আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তো এই জিনিসগুলো বা অর্থনৈতিক দিক থেকে বাংলাদেশ বর্তমান অর্থবাজারে ক্ষেত্রে আমাকে আর্থিক মানে ব্যাংকিং শুরু তাদের নিম্নলিখিত ভাবে আমাকে সহায়তা করবে। ব্র্যাক ব্যাংক, বেসিক ব্যাংক, ইস্টার্ন লিমিটেড ব্যাংক, ঢাকা ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, এবি ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সিটি ব্যাংক লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক লিমিটেড, ট্রাস্ট ব্যাংক, এশিয়া ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, সোনালী ব্যাংক লিমিটেড, জনতা ব্যাংক লিমিটেড, অগ্রণী ব্যাংক লিমিটেড, পূবালী ব্যাংক লিমিটেড, বাংলাদেশ কৃষি ব্যাংক প্রভৃতি আমাকে এ বিষয়ে সহায়তা প্রদান করে থাকবে। এখানে ব্যাংকে আমি যদি এই ধরনের সুবিধা নিতে চাই, আর্থিক বা অন্যান্য সুবিধা নিতে চাই, তাহলে আমাকে ব্যাংকে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আমার ব্যাংক হতে একটি ফর্ম গ্রহণ করতে হবে। সেই ফর্মের যে নির্দেশনা থাকবে, সেই নির্দেশনা অনুযায়ী আমাকে প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। অর্থাৎ ফর্মে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, 2 কপি পাসপোর্ট সাইজের ছবি দিতে হবে, ট্রেড লাইসেন্স হালনাগাদকরণের কপি দিতে হবে, পাবলিক ইনকর্পোরেশন লিমিটেড কোম্পানি হলে ইনকর্পোরেশন সার্টিফিকেট দিতে হবে, মেমোরেন্ডামের রেজুলেশন কপি দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট খোলার সিদ্ধান্ত অনুযায়ী ডিরেক্টর অফ রেজুলেশন কপি দিতে হবে, ট্যাক্স ক্লিয়ারেন্স সার্টিফিকেট দিতে হবে, প্রতিষ্ঠানের নিবন্ধন সনদ দিতে হবে। হ্যাঁ, তারপরে আমার ব্যাংক অ্যাকাউন্টে অডিট রিপোর্ট জমা দিতে হবে, হ্যাঁ, বিল সার্টিফিকেট জমা দিতে হবে, ইউটিলিটি বিলের কপি দিতে হবে এবং ভাড়া রসিদের কপি দিতে হবে। এগুলো দিয়ে আমি ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করব। তারপর ঋণ প্রাপ্তির ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় আমাকে ব্যাংকের যে টার্মস, রুলস এন্ড টার্মস আছে, সেই রুলস রেগুলেশন ফলো করে আমাকে অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে ইইএফ কাকে বলা হয়। ইইএফ, ইইএফ বলতে আমি কি বুঝি? ইইএফ ফান্ডটা হচ্ছে
ঝুঁকিপূর্ণ কিন্তু সম্ভাবনাময় শিল্পের বিকাশের লক্ষ্যে সরকারি অর্থায়নে শিল্প উদ্যোক্তাদের নতুন যে প্রকল্প বিনিয়োগের উৎসাহিত করার জন্য বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থাপনায় ইকুইটি অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ ফান্ড, যাকে বলা হয় ইইএফ এর কার্যক্রম পরিচালিত হয়। তো এটা কিছু কিছু অগ্রাধিকার খাত সমূহ হচ্ছে কৃষি খাত। কৃষি খাতে যেমন হাইব্রিড বীজ উৎপাদন, ধান, ভুট্টা, সবজি, তরমুজ ইত্যাদি। বাণিজ্যিকভাবে টিস্যু কালচার প্রযুক্তির মাধ্যমে আলুর বীজ উৎপাদন, বাণিজ্যিকভাবে ফুল অর্কিড চাষ, হ্যাঁ, তারপরে বাণিজ্যিকভাবে সুগন্ধি চাল উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে যাচাই বাছাই সাপেক্ষে মাশরুম চাষ প্রকল্পে, মৎস্য জাত প্রকল্পে সেক্ষেত্রে আছে মৎস্য প্রক্রিয়াজাতকরণ ভিত্তিক, যেমন মৎস্য চাষ ও হ্যাচারি, উচ্চ মূল্যে মাছের খামার, এগুলা আর কি। পশু সম্পদের ক্ষেত্রে আছে পশুজাত উৎপাদন, খাদ্য প্রক্রিয়া, প্রক্রিয়াজাতকরণ স্থাপনা, যেমন দুধ, ডিম প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট, হ্যাঁ, তারপরে আধুনিক যেটাকে বলা হয় কষাইখানা, মাংস প্রক্রিয়াজাতকরণ প্ল্যান্ট এক্সেট্রা। এবং পোল্ট্রি উৎপাদন ভিত্তিক যে শিল্প, গ্রেট গ্র্যান্ড প্যারেন্ট ও গ্র্যান্ড প্যারেন্ট স্টক খামার, এ বিষয়ে কিন্তু ইইএফ এর মানে এন্টারপ্রেনিউরশিপ ইকুইটি এন্ড এন্টারপ্রেনিউরশিপ ফান্ড থেকে আর্থিক সহায়তা প্রদান করতে পারে। স্মল এস এফ এসইএফ অর্থাৎ স্মল এন্টারপ্রাইজ ফান্ড, বিভিন্ন ব্যাংকে শিল্প উদ্যোক্তাদের জন্য ঋণ সহায়তার ব্যবস্থা থাকলেও ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের ঋণ পেতে বেশ প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়। ক্ষুদ্র শিল্পকে উৎসাহিত করতে গেলে বাংলাদেশ ব্যাংকের একটি বিশেষ ফান্ডের ব্যবস্থা আছে। তবে আলোচ্য বিষয়, তহবিলের আওতায় ক্ষুদ্র শিল্প উদ্যোক্তাদের স্বল্প সুদে এবং অপেক্ষাকৃত সহজ শর্তে ঋণ প্রাপ্তির সুযোগ পায়। এটাকেই বলা হয় এসএফই ফান্ড নামে পরিচিত। তবে উল্লেখ থাকে যে বাংলাদেশ ব্যাংক সরাসরি ক্ষুদ্র শিল্পদের উদ্যোক্তাদের এসইএফ ঋণ সহায়তা প্রদান করে না। নিম্নলিখিত ব্যাংক এবং লিজিং কোম্পানি সমূহের মাধ্যমে বিভিন্ন খাতে শিল্প প্রতিষ্ঠানকে সুনির্দিষ্টভাবে ঋণ প্রদান করে। ওয়ান ব্যাংক, ইস্টার্ন ব্যাংক লিমিটেড, প্রাইম ব্যাংক লিমিটেড, ঢাকা ব্যাংক, এনসিসি ব্যাংক, উত্তর ব্যাংক, মাইডাস, আইডিএলসি, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং, প্রিমিয়ার লিজিং, এই প্রতিষ্ঠানগুলো এই ক্ষুদ্র ঋণ সহায়তা প্রদান করে থাকে। তারপরে যে বিষয়টা বলা হচ্ছে যে এসএমই, এসএমই যদি কথা আমরা উল্লেখ করি, তাহলে এসএমই লোনের যদি আমরা একটু যদি ক্রাইটেরিয়াটা বা একটু যদি ডিটেলস জানার চেষ্টা করি, তাহলে কি পেয়ে থাকি আমরা একটু আলোচনার মাধ্যমে দেখি। এসএমই লোনের বিষয়ে, যে এসএমই যে উদ্যোক্তা যারা খুব স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রেনিউর যারা, তাদের এ বিষয়ে কিন্তু আর্থিক প্রণোদনার সহায়তা প্রদান করা হয়। সেক্ষেত্রে বলা হয়েছে একটি উপযুক্ত প্রজেক্ট ফাইল প্রস্তুতের ক্ষেত্রে আপনি এসএমই ফাউন্ডেশন এবং কনসালটেন্সি ফার্মের সাথে যোগাযোগের মাধ্যমে এসএমই ফাউন্ডেশনের অ্যাডভাইজারি সার্ভিস সেন্টারে যোগাযোগ করলে বিস্তারিত তথ্য পরামর্শ আরো যথাযথভাবে পাবেন। হুম। তো এখন আমরা এই বিষয়টাকে আমরা একটু জানি যে নারী উদ্যোক্তা লোন। নারী উদ্যোক্তা লোনের ক্ষেত্রে নারীদের আগ্রহ বা নারীদের আরো ব্যবসার প্রতি আরো উদ্যোগ এবং আগ্রহ প্রকাশের জন্য বাংলাদেশ সরকার নারী উদ্যোক্তা লোনের কি আবির্ভাব বা নারী উদ্যোক্তা লোন আর্থিক যে প্রণোদনা আছে সেটার কিন্তু ব্যবস্থা করেছে। এক্ষেত্রে আমরা যারা নারী উদ্যোক্তা হিসেবে আমরা যারা কাজ করছি, ব্যবসা নিয়ে কাজ করছি, তারা খুবই অনায়াসে সহজ শর্তে সহজ মাধ্যমে আমরা কিন্তু নারী উদ্যোক্তা লোন কিন্তু নিতে পারি। নীতিগত সহায়তা আছে। নীতিগত সহায়তা আছে বলতে আপনাকে কয়েকটি ভাবে কিন্তু এই ধরনের সহায়তা প্রদান করা হয়ে থাকবে। এখন সেক্ষেত্রে যদি আমরা আলোচনা করি যে নীতিগত সহায়তা, সেক্ষেত্রে বাংলাদেশ গভর্নমেন্ট আপনাকে কয়েকটা ভাবে সহায়তা প্রদান করবে। একটা হচ্ছে কর অবকাশ ও কর ছাড়ের মাধ্যমে, সেটা ইনকামের ক্ষেত্রেও হতে পারে, এক্সপেন্সের ক্ষেত্রেও হতে পারে, হ্যাঁ, আর সেটা অ্যাডভান্স ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেও হতে পারে। আপনাকে সার্বিক থেকে অবকাশ বা আপনার ডেট দেখা যায় শিডিউল বাড়তি করে দিল বা টাইম চেঞ্জ করে দিতে পারে, পার্সেন্টেজ কমায় দিতে পারে, বা আপনাকে রিবেটের মাধ্যমে কর অবকাশ বা কর ছাড় দেওয়া হতে পারে। এবং ওয়ান স্টপ সার্ভিস অগ্রাধিকার খাত নির্ধারণের মাধ্যমে, অর্থাৎ যদি অগ্রাধিকার স্বাস্থ্য খাতের কথা বলি, এরকম কিছু কিছু খাত আছে যে খাতগুলা অনেক জরুরি, হ্যাঁ, বা আমাদের দেশের মানুষের জন্য যে খাতগুলা যে অনেক জরুরি বিষয়, দেশকে ডেভেলপমেন্ট করতে গেলে, দেশের ওই খাতগুলো ডেভেলপমেন্ট করতে গেলে কাগজপত্র আপডেট থেকে অনেক সময় আমাদের গভর্নমেন্ট সেক্টরের যে ওয়ার্কিং প্রসেস
বা রিলিজের ক্ষেত্রে কিন্তু আমাদের ওয়ান স্টপ সার্ভিস খাতটা আমরা ব্যবহার করতে পারি। তাছাড়াও আরো অন্যান্য প্রণোদনা আছে, সেক্ষেত্রে যদি আমরা একটু দেখতে চাই, তাইলে আমরা আমরা আরেকটু ভালোভাবে দেখার চেষ্টা করি যে আর্থিক ও অন্যান্য প্রণোদনার মধ্যে যে বিষয়গুলো আছে, যে আর্থিক ও অন্যান্য প্রণোদনা, এক দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তিগত ও বাজারজাতকরণ সহায়তার যে বিষয় আছে, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের সহায়তা আমরা নিতে পারি। এই ক্ষেত্রে ধরেন উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ আছে, মেলার আয়োজন আছে, আধুনিক প্রযুক্তির সাথে পরিচিত। যে উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ যদি বলা হয়, তাহলে দেশের অর্থনৈতিক চাকাকে ঘূর্ণায়মান বা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানোর জন্য অনেক ধরনের আমরা কি বলে অর্থনৈতিক বা দক্ষতা উন্নয়নের জন্য দেশের ব্যবসায়ীদের, দেশি এবং বিদেশি ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ের পরিচয় করিয়ে দিতে, দেশের অর্থনৈতিক চাকাটাকে ঘূর্ণায়মান করতে, এবং যারা ক্ষুদ্র বা নতুন উদ্যোক্তা আছে তাদের মনোবল বৃদ্ধির জন্য বাংলাদেশ গভর্নমেন্ট বা কোনো দেশের গভর্নমেন্ট সবসময় দেশের যারা উদ্যোক্তা আছেন তাদের দেখা যাচ্ছে যে প্রশিক্ষণ প্রদান করে থাকেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করে থাকেন। সেটা থেকে প্রণোদনা হতে পারে বা অন্যান্য সুবিধা হতে পারে। মেলার আয়োজনের ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক সময় উদ্যোক্তারা সঠিক জায়গা বা সঠিক মাধ্যম জানতে পারে না, কিভাবে তার তৈরিকৃত যন্ত্রপাতি কিভাবে বাজারে ছাড়বে বা কিভাবে তার এক্সপান্ড করবে, বা কিভাবে সে কম টাকায় কম শর্তে সে এই মেশিনারিজ গুলা ইউজ করতে পারে সে বিষয়ে, বা কিভাবে তার প্রোডাক্টটি বিশ্বের দরবারে কিভাবে পরিচিতি করবে সেটার মাধ্যম হতে পারে, বা সে কিভাবে র ম্যাটেরিয়ালস গুলা কালেক্ট করতে পারে, এ বিষয়ে কিন্তু যে কোনো সময় মেলার আয়োজন করা হয়ে থাকে। হ্যাঁ, তারপর আধুনিক প্রযুক্তির সাথে পরিচয়, এই যত ধরনের কর্মকাণ্ড একটা অ্যাকুমুলেটেড করে একসাথে করে, হ্যাঁ, নতুন প্রযুক্তির ডেভেলপমেন্টের মাধ্যমে কিভাবে প্রোডাকশন বাড়ানো যায়, কিভাবে প্রোডাক্টের উন্নতি করা যায়, কিভাবে কস্ট কনজিউম করা যায়, হ্যাঁ, সে বিষয়ে কিন্তু এই রিলেটেড কিন্তু আমরা প্রযুক্তির সাথে, নতুন নতুন প্রযুক্তির সাথে কিন্তু আমরা নিজেদেরকে পরিচিত করতে পারি। হ্যাঁ, এবং এক্ষেত্রে শুধুমাত্র যে যন্ত্রপাতি থাকবে তাও কিন্তু না। হ্যাঁ, ইন্টারনেট এন্ড ইনফরমেশন সিস্টেম দিয়ে কিভাবে আমাদের ব্যবসাটাকে এক্সপান্ড করতে পারি, হ্যাঁ, কিভাবে আমরা এক জায়গা থেকে অনায়াসে প্যান্ডেমিক সিচুয়েশন হোক বা আহ, অন্যান্য এনভায়রনমেন্টের কারণে হোক একই জায়গায় বসে ঘরে বসে যেন ব্যবসা করতে পারি, হ্যাঁ, বাইরে যেতে যেন না হয়। অনেক আলোচিত প্রযুক্তি আছে, এই প্রযুক্তির মাধ্যমে আমরা কিভাবে আমাদের বিজনেসটা বাড়াতে পারি, এ বিষয়ে কিন্তু এখানে অনেক আলোচনা করা হয়েছে। তো আশা করি সবাই আজকের যে ক্লাসটি আছে সেই ক্লাসটি থেকে আমরা অনেক জ্ঞান অর্জন করলাম, এবং এই জ্ঞান অর্জন থেকে আমরা যা কিছু শিখলাম, আমরা আমাদের যে বাস্তব যে ব্যবসায় যে স্বপ্নচূড়া আছে, ব্যবসায়িক লাইফ আছে, যে আমাদের স্বপ্নটা আছে সেই স্বপ্নটা বাস্তবায়ন করতে আমাদের অনেকটুকু সহায়তা প্রদান করবে। তো আশা করি এখান থেকে যা শিখলাম আমাদের যেন এই এই জ্ঞানটা সঠিকভাবে আমরা আহ, ব্যবহার করতে পারি। এই জন্য সবার মাধ্যমে আমরা এই আজকে আলোচনাটা আমরা করলাম। তো আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।